মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাগটা সবসময় নাকে থাকে না তোমার? হ্যাঁ, এই লম্বা একটা নাক নিয়ে আর এত 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 রাগ নিয়ে কি হবে? সবসময় সবাইকে রাগ দেখাতে হবে বলো? দেখি দেখি নাকটা দেখি আর আর টেনে করে মাম্মা। আমি কি বললি বলতো? কি যে করলি? সকালে যা করেছিলিস একদম ঠিক করিসনি, খুবই অন্যায় করেছিস। কিন্তু এই যে দিদি ভাই তোর জন্য বেরিয়ে গেল না বাড়ি থেকে, এটা আমি কিভাবে যে আমি কৃতজ্ঞতা রাখি বলি। এই যে পুরোহিতের মেয়ে, আমি বর্তমান থাকতে এই বাড়িতে আর কোনো অনার সৃষ্টি হতে দেব না। মেঘা এই বাড়ির বউ হতে চলেছে, তুমি তার নামে মিথ্যে কথা বলেছ, তাই এ বাড়িতে তোমারও জায়গা হবে না। তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমি প্রমাণ করে দেব যা বলেছি সত্যি বলেছি, আর যদি না করতে পারি তাহলে আপনাকে বলতে হবে না, আমি নিচে চলে যাব। রাধা কখনো কথার খেলাপ করে না। রাধার দেওয়া কথা মানে কথা। কি হলো পুরোহিতের মেয়ে, প্রমাণ দাও। এতক্ষণ যখন সময় দিয়েছেন তখন আর 2 মিনিট সময় দিন। আমি কাল রাতে যাকে বলার বলে দিয়েছি, তিনি আসছেন। তাকে আপনারা সবাই ভীষণ বিশ্বাস করেন। তিনি এসে যখন আপনাদেরকে বলবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আমি ঠিক বলছিলাম কিনা। কি নতুন করে কি শুরু করলে? মানে কি? আপনাকে বলছি, আপনার মেয়ে পুপুল, তার নামে যদি কেউ মিথ্যে বলে, মিথ্যে মৃত্যু ভয় দেখিয়ে যদি আপনার সাথে বিয়ে করতে চায়, তাহলে আপনি তাকে ছেড়ে দেবেন? তাকে কিচ্ছু বলবেন না? চুপ করো। তুমি জানো তুমি কার সম্পর্কে কথা বলছো? জানি, খুব ভালো করে জানি। উনি করেছেন সব। মেঘা কি বলছো? আমি কিছু জানি না। ও কি কি বলছে ও এসব? আমি সত্যি কিছু জানি না। না মেঘা, জানি না বললে তো হবে না, তোমাকে বলতে হবে। না, আমি কিচ্ছু করিনি। রাধা, তুমি যা বলছো সেসব কি ঠিক? দেখো, মেঘাটি কিন্তু আমাদের জন্য অনেক কিছু করেছে। নিশ্চয়ই করেছে, কিন্তু না উদ্দেশ্য নিয়ে করেছে। যা যা করেছে সব কিছুর পেছনে এই মানুষটার উদ্দেশ্য ছিল। আজ সেটা প্রমাণ হয়ে যাবে, আমি প্রমাণ করে দেবো। খুব ভালো, করো তো প্রমাণ, আমিও চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘা দিদি ভাই আমাকে যে চিরকুটটা দিয়েছিল তাতে ইন্দিরা দেবীর হাতের লেখা। সেখানে লেখা ছিল রাত 11:22 পুপুল দিদি ভাইয়ের জন্ম হয়েছে। আমি সেই অনুযায়ী গণনা করেছি। বাবা, পুরোহিত আঙ্কেল, আপনি আমাকে বাঁচালেন। এই অপমান যে আমি আর সহ্য করতে পারছি না, এত সাহস তোমার হয় কি করে? দেখ দেখ ছোট, দেখ কি করেছিস তুই। দেখ
কাকে বাড়িতে ঠাঁই দিয়েছি সেটাও দেখ। বলি না, এ জগতে কেউ আপন নয়। কি করলি তুই রাধা? কি করলি থেকেও কেন করলো সেটা তো জানতে হবে। জানতে হবে এই মেয়েটার উদ্দেশ্যটা কি। বাবা, তুমি তো মিথ্যে বলো না। তাহলে কেন বললে? বাবা বলো, কেন বললে এটা? বাবা বলো না, কেন বললে তুমি এই কথাটা? চল এখান থেকে, আর একটা কথাও এখানে বলবি না। চল চল আমার সঙ্গে। রাধা, ওঠো ওঠো রাধা, ছাড়ো। কেন করলে? কেন কেন রাধা, কেন তুমি আমার সঙ্গে এরকম করলে? কি ক্ষতি করেছি আমি তোমার? বলো না, কি ক্ষতি করেছি আমি তোমার? কেন করলে তুমি এরকম? আমি তো তোমাকে আমার ছোট বোনের মতো দেখি না। আদি এবার তুই দেখ কি করবি। আমার যা করা উচিত তাই করব। রাধাকে আমি এই বাড়িতে থাকতে দেব না। অনেক হয়েছে, যথেষ্ট উপকার করেছো। আর শুনে নাও, এই বাড়িতে আমি তোমার মুখ দেখতে চাই না আর কোনোদিন। যাও। কি হলো, যাও। তুমি যেও না, আমি বলছি শোনো। রাধা, রাধা, বাবা, তুমি কি করছো? পুতুল দিদি শোনো, যেও না পুতুল দিদি। তুমি রাধাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি রাধার সাথে ম্যাজিক করব। দাঁড়াও পপুল, কোথাও যাবে না তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অপর্ণা, তুমি যখন আমাকে পরিচয় দিলে তখন বললে যে একটা সময় নাকি তোমাকে পরিবারের লোকেরা তোমাকে গ্রাম ছাড়া করে দিয়েছিল। এরকম কেন হয়েছিল? আমার বাপের বাড়ির অবস্থা খুবই ভালো ছিল। আমরা 4 বোন ছিলাম। মা বাবা আমাদেরকে পড়াশোনার সাথে সাথে সমস্ত কাজে পারদর্শী করে তুলেছিলেন। গ্র্যাজুয়েশনের পর আমি ডিএলএড ভর্তি হলাম। পড়াশোনা চলাকালীন সুপাত্র আমাকে দেখতে এলো এবং তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার হাজব্যান্ডকে আমার বড় ভাসুর এবং যা মানুষ করেছিলেন ছেলের মতোই। তো বিয়ের পর থেকেই ওনারা আমাকে ঠিকভাবে মেনে নিতে পারছিলেন না। সময় যখন সহ্যের সীমা চলে গেল তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা অন্য কোথাও গিয়ে থাকি। হাজবেন্ড কি করতেন কাজ? হাজব্যান্ড শিক্ষকতা করতেন। লোন করে বিয়ে বাড়ি ধুমধাম করে চালিয়েছিলেন, ফলে কি ওনার ব্যাংক ব্যালেন্স একদম জিরো ছিল। তখন আমি ওখানে দাঁড়িয়েই প্রতিজ্ঞা করেছিলাম যে যে গ্রাম থেকে আমাকে আজকে বের করে দেওয়া হচ্ছে, তোমাকে আর তোমার বরকে দুজনকেই বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বের করে দেওয়া হচ্ছে, সেই গ্রামেই আমি জমি জায়গা সব কিছু করব এবং নিজের একটা পরিচিতি তৈরি করবই। মনে মনে এই আমি সংকল্প করে ওখান থেকে বেরিয়ে আসি। আমি আগে টিউশন পড়াতাম, আবার আমি টিউশন পড়ানো শুরু করলাম। ডান্স করাতাম, ডান্সটাও আস্তে আস্তে শুরু করলাম। তার সাথে সাথে ব্রাইডাল আর্টিস্ট হওয়ার জন্য কোর্স কমপ্লিট করলাম এবং কাজ শুরু করলাম। আমার গ্রামের মধ্যে জায়গা জমি কিনতে লাগলাম। তো মাঠের জমি আমি 30 কাঠা কিনেছি, তারপর 2 কাঠা বাস্তু জমি এবং বাড়িও করেছি। নন্দিনী দি, একই সাথে অনেকগুলো কাজ করেন আপনি, একটা একটা করে আসি। ছোটবেলায় খুব অভাবটাকে কাছ থেকে দেখেছি। আমরা 3 ভাই বোন খুব কষ্টের মধ্যে মানুষ হয়েছি। যখন দেখেছি বাবার পক্ষে 3 ভাই বোনকে ইকুয়ালি পড়াশোনা শেখানোটা খুবই টাফ। কি করতেন?
বাবার একটা ছোটোখাটো ব্যবসা ছিল। তো আমি ক্লাস 9 থেকে টিউশন শুরু করি। টিউশনের পয়সা দিয়ে আমি নিজের পড়াশোনা চালাই। আমার খুব ইচ্ছা ছিল আমি কবিতা বলবো, আবৃত্তি করব, ছবি আঁকতে আমি খুব ভালোবাসতাম। মানে যা দেখতাম সেটাকে আমি কপি করে ফেলতে পারতাম। ছবি আঁকা আর আবৃত্তিটাকে শিখতে শুরু করলাম। এইভাবে আমার স্টুডেন্টের সংখ্যাও বাড়তে থাকলো, আমার পড়াশোনাও চলতে থাকলো, ছবি আঁকা শেখানো শুরু হয়ে গেল। যখন গ্রাজুয়েশন করলাম, বাবা মার ইচ্ছে মতো তাদের দেখা পাত্রের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমি ভাবলাম যে আমার তো যে সুপ্ত বাসনা ছিল, ইচ্ছা ছিল, সেগুলো তো আর ফুলফিল হবে না। কিন্তু শ্বশুরমশাই ভীষণ ভালো ছিলেন, আমার হাজব্যান্ড ছিল খুব সাপোর্টিভ। আমি দেখলাম যে আমার হাজব্যান্ড যে ব্যবসার সাথে জড়িত সেটা হচ্ছে জয়েন্ট ব্যবসা। তো আমার স্বামীর সামর্থ্য খুবই কম। তখন আমি ভাবলাম যে আগামী দিন আমার সন্তান হবে, তখন আমি কিভাবে তাকে পড়াশোনা শেখাবো, যেই কষ্টটা আমি পেয়েছি সেটা যেন সে না পায়। তখন আমি আঁকার স্কুল খুললাম। আর যে সময় আমি আঁকার স্কুল খুলেছিলাম, আমি দমদম ক্যান্টনমেন্টের পশ্চিম কমলাপুর থেকে আসি। ওখানে কোনো আঁকার স্কুল ছিল না। একের পর এক বাচ্চা আসতে থাকলো, আর আমি ওদের সাথে এমনভাবে মিশে গেলাম, ওই বাচ্চারা আমার যেন প্রাণ হয়ে উঠলো। এর পাশাপাশি যখন আমি আঁকা শেখাতে শুরু করলাম, মায়নাটা তো খুবই কম ছিল। সেই সময় আমি দেখলাম এটাতে হবে না, আমাকে আরও কিছু করতে হবে। তখন আমি যেহেতু ছবি আঁকতে পারতাম, তো কিছু কিছু করে শাড়ির মধ্যে ছবি আঁকতাম, সবার পছন্দ হতো, অর্ডার করতো। এইভাবে আমার শাড়ির ব্যবসায় আসা। তখন আমি নন্দিনীজ এক্সক্লুসিভ খুললাম আমার নিজের বাড়িতেই। সেই প্রতিষ্ঠান এখন তো অনলাইনে আমার শাড়ি যায় বিভিন্ন জায়গায় ভারতবর্ষের, এবং বাড়িতে সমানতালে আমি শাড়ির ব্যবসাটা কন্টিনিউ করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সেন্ট্রাল গভর্নমেন্টের নার্সিং অফিসার অন্তরা, কোথায় পোস্টিং? দিদি আমার এখন পোস্টিং এমস কল্যাণীতে। আমার খুব একটা বেশি দিনের জার্নি না, 2 বছরের আমার এক্সপিরিয়েন্স আছে। বাড়ি কোথায়? বাড়ি আমার খুব প্রত্যন্ত গ্রামে। আমি পশ্চিম মেদিনীপুর জেলার কুয়াপুর গ্রাম থেকে এসেছি। গ্রামে পড়াশুনোর ক্ষেত্রে যে কতটা পরিমাণ মানে কষ্টের মুখোমুখি হতে হয় সেটা আমি একদম সামনে থেকে দেখেছি। কেন? দিদি আমরা 3 বোন। মা বাবা মানে সেভাবে জব করতেন না কিছু, বাবা চাষবাসের কাজ করতেন, মা গ্র্যাজুয়েট। মায়ের ছোটবেলা থেকে ইচ্ছে 3 মেয়েকে প্রতিষ্ঠিত করা, আর আমরাও মোটামুটি পড়াশুনোতে খুবই ভালো ছিলাম। ছোটবেলা থেকে আমাদের স্কুলও কিন্তু অনেক দূরে ছিল, প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার ছিল। সাইকেল নিয়ে স্কুল, টিউশন, মানে প্রচুরই কষ্টের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু পড়াশোনা করতে হলে তো পয়সার একটা প্রয়োজন হয়, পয়সার প্রয়োজন হয়, কিন্তু আমরা অনেক স্কলারশিপ পেতাম। তারপরে আমি জেনপাত এক্সাম দিই, ওখানে বিএসসি নার্সিং নিয়ে কলকাতাতে সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং থেকে আমি 2016 সালে ভর্তি হই। তো 2020 সালে কোভিডকালীন সিচুয়েশনের সময় আমি পাস আউট হই। তো ওই সময় আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য পড়াশুনো করতে শুরু করি। দিদি ওই সময়ও আমি কিন্তু কোনো কোচিং নিইনি, তো আমি নিজেই পড়াশুনো করতাম। তো আমি 2021 সালে নার্সিং অফিসার কমন এলিজিবিলিটি টেস্ট নরসেট, ওখানে সিবিটি বেসড অনলাইন অল ইন্ডিয়া বেসড এক্সাম, তো ওটা ক্র্যাক করি। আর কল্যাণী এমসের ব্যাপারে না অনেকে অনেক কিছু ইনফরমেশন জানে না। সবাই জিজ্ঞাসা করে কিভাবে ভর্তি হতে হয় বা কিভাবে রেজিস্ট্রেশন করাতে হয়। তো সেটার জন্যই আমি বললাম না আমার একটা ইউটিউব চ্যানেল, সেটার জন্যই আমি করেছি। কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিতে হয় বা আমার জার্নির কথা, এই জিনিসগুলো আমি আমার ইউটিউবে শেয়ার করতে থাকি। আমার মায়ের কথা না বললেই চলে না। মা ছোটবেলা থেকে চাইতেন আমাদের 3 জনকে প্রতিষ্ঠিত করতে। মায়ের 3 মেয়ে আজ প্রতিষ্ঠিত, তো এজন্য প্রচন্ড আমরা গর্বিত, মাও গর্বিত। এখন বাবা মা খুব খুশি, প্রচন্ড খুশি। আর আমি চাই বাবা মার যে ইচ্ছে সেই ইচ্ছেগুলো পূরণ করতে। তনুশ্রী সামন্ত, স্কুল টিচার, কতদিন হলো এই প্রফেশনে? গত 2 বছর হলো আমি এই প্রফেশনের সাথে যুক্ত আছি। ছোট থেকেই ইচ্ছা ছিল, আমার নিজেরও ইচ্ছা ছিল, বাবা মারও ইচ্ছা ছিল যে আমি একজন টিচার হই। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার জীবনে একটা মানে টার্নিং পয়েন্ট আসে। আমি ছোট থেকে পড়াশোনায় মিডিওকার স্টুডেন্ট ছিলাম, অঙ্কে কাঁচা এরকম টাইপের ছিলাম। কিন্তু একজন টিচার এলো যিনি আমাকে খুব সহজভাবে বুঝিয়ে মানে আমাকে পড়াশোনার দিকে, ম্যাথসের দিকে আমার মনটাকে ঘুরিয়ে দিল। তার সাথে সাথে উনি আমাদেরকে ক্লাসের পরে বলতো যে তোদের চেনা জানা এরকম কেউ আছে যারা টাকার অভাবে পড়তে পায় না, আমি তাদেরকে গাইড করবো, এরকম পেলে আমার কাছে পাঠিয়ে দিবি। আমাদের বাড়ির কাছাকাছি একটা স্লাম এরিয়া আছে, তো ওখান থেকে আমি যখন যাতায়াত করতাম তখন আমি দেখতাম যে ওখানকার কিছু বাচ্চা স্কুল টাইমে
খেলছে। একদিন সাহস করে আমি ওদের সাথে গিয়ে কথা বললাম, তখন বললো যে স্কুলে তো নাম আছে, ভালো লাগে না পড়তে, পড়ে কি হবে এরকম, বাড়িতে ওদেরকে বোঝানো সেরকম কেউ কিছু নেই। তো তখন আমার আস্তে মনে হলো যে এদেরকে যদি আমি স্কুলমুখী করতে পারি। তারপর আস্তে আস্তে আমি ওদের বাবা মার সাথে কথা বললাম, বাবা মাকে যেমন বোঝালাম ওদেরকেও বোঝালাম যে পড়াশোনা করলে তোমরা জীবনে একটা অন্য জায়গা পেতে পারো। তারপর আস্তে আস্তে ওদের সাথে বন্ধু হয়ে, ওদেরকে প্রথমে একটু লজেন্স দিয়ে, তারপরে বন্ধু হয়ে আস্তে আমি ওদেরকে আমার বাড়িতে পড়ানোর জন্য নিয়ে এলাম। ধীরে ধীরে পড়াশোনার দিকে দেখলাম তাদের খুব মন হচ্ছে, তারা আস্তে আস্তে স্কুলে যাচ্ছে। এখন তারা কেউ 7-এ পড়ে, কেউ 9-এ পড়ে, কেউ মাধ্যমিক দেবে। এখন কত স্টুডেন্ট আছে? এরকম আমার কাছে এখন 15-16 জন স্টুডেন্ট আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধানটাকে ভেজে ফেললো, এবার ঢেকিতে দেওয়া হবে। এবার এখানে চললো 130 থেকে 40টা চট দিতে হয়, তবে এই চিড়াটা হয়। বাবা কষ্ট আছে। জেঠিমার ধান ভাজা এবং সেখান থেকে ঢেকিতে কুটে চিড়ে, এইখান থেকে সংসারের শুরু। কত বছর আগে বিয়ে হয়ে এসছেন এই বাড়িতে? বিয়ে হয়েছিল 73 সালে, এখন চলছে তো আপনার 73 সালে। 51 বছর আগে বিয়ে হয়েছিল। এর আগে বাড়ি কোথায় ছিল? মানে বাবার বাড়ি কোথায় ছিল? বাঁকুড়া জেলার রানীবাঁধ থানা। ও বাবা, আপনি বাঁকুড়া জেলার মেয়ে? হ্যাঁ, পায়ে হেঁটে বাবা বিয়ে করতে গেছিলেন। পায়ে হেঁটে? আমি গাড়ি ঘোড়া রাস্তার যোগাযোগই ছিল না। আচ্ছা, আপনি যেদিন কে এলেন, কি করে এলেন? গরুর গাড়ি। জেঠিমা যখন বিয়ে হয়ে এলেন তো তখন সংসার চলতো কি করে জেঠিমা? সংসার চলতো, একবেলা চলতো আর একবেলা খেতাম না, ওইরকম ভাবে থাকতাম। এরকম ভাবে? হ্যাঁ, মানে এরকম হয়তো চিড়া কুটতে কুটতে, মানে যে চিড়ার লাভ অংশটা পেতাম, মূলটা রেখে দিয়ে লাভটা মানে ওই গরম জলে, ফুটন্ত জলে দিতাম ধানগুলা এনে, ওগুলো ছাঁকতাম, ছাঁকে আবার তাওয়া দিয়ে এরকম নেড়ে নেড়ে ওগুলো শুকনো করতাম, শুকনো করে ঢেকে ভানিয়ে আর চাল বের করতাম। সেইটা এত দুটো চাল বেরোতো, ওইটা দিতাম, ওইটা দিয়ে ফেন ভাত করতাম। আর এত দুটি ভাত হয়তো 8-9টা জায়গায় ভাগ করতে হলে তাহলে কতটুকু খাওয়া হয়। আপনারা তো সামা ঘাস জানেন, সামা চাল, সামা চাষ করতাম আমরা, সামা চালের ওই যে ক্ষীর হতো, ওইটা খেতাম। কিন্তু যখন যেহেতু চাকরি পেলো তখন সংসারের অবস্থা ফিরল। হ্যাঁ, তখন তো মানে মাইনে মানে কি 300 টাকা বেতন তো তখন। 300 টাকা? হ্যাঁ, 300 টাকা বেতন। তখন এই বাড়ির দিকে অবস্থাও খুব খারাপ। এরকম ভাবে মহাজন ঘর থেকে ধান এনে এনে খাওয়া হতো। হ্যাঁ, সেই মহাজনের ধান ঋণ শোধ করতে যেটা চাষে হতো সেটা তো দিয়ে শেষ হয়ে যেত। এইভাবে ভাবে করি সংসারটাকে মানে ঋণমুক্ত করা হলো আর কি। যেখানে ঋণ করে সংসারটা চলছে, এবং কিভাবে বলছি একবেলা খেতাম, কিভাবে কটা চাল বাঁচিয়ে ওটাকে ফুটিয়ে 8-9 জায়গায় ভাগ করা হতো, সেইখান থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু দিদি চাকরি করছে, জেঠিমা বেশ ভালোভাবে আছে, সুন্দর বাড়ি, কত পোষ্য রয়েছে সেখানে। আমরা 4 বোন। তো কোন অবধি পড়েছে তারা? তারা সবাই গ্রাজুয়েট। ও জেঠিমা, আপনার 4 মেয়ে গ্রাজুয়েট এরকম একটা গ্রামে? 4 মেয়েকে গ্রাজুয়েশন করেছি। তো আপনি পড়াশোনাকে ভালোবাসতেন? হ্যাঁ, খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, পড়ার খুব শখ ছিল আমার। মা তখন বলতেন যে আমি যা পারিনি তোরা করে দেখা। ওই রান্না করতে করতে, চিড়া করতে করতে তখন মা আমাদেরকে সবাইকে পড়াতো নিজে। ওই ছোটবেলাটা মায়ের কাছ থেকে হাতে খড়ি পড়ার। 4 বোনের মধ্যে তুমি একমাত্র চাকরি করো নাকি? না, আমি চাকরি করি, সেজ বোন নার্স, মেজ বোন ICDS করে। আচ্ছা, তো জেঠিমা এখন তো খুব খুশি সংসার? হ্যাঁ, আমি খুশি এখন খুব। এই পুরো বাড়িটাতে কে কে থাকে জেঠিমা? পুরো বাড়িটাতে আমি থাকি নিচের তলাতে একা, আর মেজো মেয়ে আর মেজো জামাই থাকে উপর তলাতে থাকে। ওরা এখানেই থাকে? হ্যাঁ, এখানে। আর দিদি তুমি আসা যাওয়া করো? আমি আসা যাওয়া করি। তো তোমাদের এই বাড়িতে ওই অনুষ্ঠান কিছু যে সময় তোমরা সবাই একসাথে খুব হই হই করো? বিয়ে বাড়িতে, তারপরে আরো টুকটাক পুজো পাশাতে আসা হয়। কি পুজো এখানে হয়? ওই যে দুর্গা পুজোর সময় সবাই থাকি এখানে, তারপর কালী পুজো সবাই আসি, আর এই পৌষ সংক্রান্তিতে একবার, তারপর শনি মেলাটা, শনি পূজার মেলা কবে হয়? মাঘের শেষ শনিবার যেটা পড়ে সেই শনিবারে। বাংলার পরব অনুযায়ী পরিবারের লোকেদের দেখা হয়, এই আমাদের বহুকালের প্রথা, সেটা কিন্তু এখনো চলেছে এই হুল্লুং গ্রামে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
এরকম লাগছে কেন হঠাৎ? কেউ কি লুকিয়ে দেখছে আমাকে? কে দেখবে? নীল? নীল কি এখানে এসেছে? বেশ, ও যদি লুকিয়ে আমাকে দেখে তাহলে দেখুক। ও তো লুকিয়েই দেখতে চেয়েছে আমাকে। কাল তো আমাকে বললো যে রাতে আসছে, সেটা হয়তো যাতে আমি ওকে ডিস্টার্ব না করি, তাই। ম্যাডাম, গাড়ি রেডি আছে, আসুন। নিজের বউকে লুকিয়ে লুকিয়ে দেখতে হয় বুঝি? তুই তুই মেঘের প্রোগ্রামে এসেছিলি? এসেছিলাম, গানও শুনলাম মেঘের। মেঘকে খুব ম্যাচিওর লাগলো। মেঘ তো ম্যাচিওরই, তোর থেকে অন্তত 1000 গুণ বেশি। যাক, অ্যাটলিস্ট তুই আমার সঙ্গে কথা অন্তত বললি। বাড়িতে তো কোনো কথাই বললি না। তুই বোধহয় আমার সঙ্গে অনেকগুলো কথা বলেছিস, তাই না? আচ্ছা শোন, তুই এখন এরকম যুদ্ধন্দেই হয়ে থাকিস কেন সবসময় আমার সঙ্গে? কারণ আমার তোকে দেখলে না ভয়ানক রকমের রাগ হয়। ও, সেটা আমার দুর্ভাগ্য। সেটা তো দুর্ভাগ্য কিনা আমি জানি না। এনিওয়ে চল। শোন, প্রেম করছিস? আমি জানি, তোমার অনেক গোপন কথা জানি ম্যাম সাহেব। ওয়েট ওয়েট ওয়েট, এক মিনিট, এক সেকেন্ড। তোর মেঘের সঙ্গে যোগাযোগ আছে তাই না? সেই জন্য তুই আজকে এই প্রোগ্রামের খবর জানতে পেরেছিস, মানে যেটা মেঘই তোকে বলেছে, তাই তুই এখানে এসেছিস। মানে তুই মেঘের সঙ্গে বলেছিস। আস্তে 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 আস্তে, তোর কল্পনার পক্ষীরাজকে বলগাহীনভাবে ছেড়ে দেওয়ার আগে লেট মি ক্ল্যারিফাই ওয়ান থিং। আমি মেঘের প্রোগ্রামের খবর রাখি, সেটা মেঘের সঙ্গে যোগাযোগ না করেও রাখা যায়। বাকিটা যাক, প্রেমটা যে করছিস সেটা কনফার্ম। নান অফ ইয়ার বিজনেস। আর এসব প্রেম টেম নিয়ে তুই কথা বলবি না। 6 মাস বাদে কালকে মেঘকে ফোন করেছিলাম, তখন কথা হচ্ছিল। ও তখন এটা বলেছে? কার সঙ্গে প্রেম করছিস সেটা বলেনি, বলেছে ইউ আর সিইং সামওয়ান। তুই কালকের তারিখটা মেঘকে মনে করাবি বলে ফোন করেছিলি? হ্যাঁ, কর্ডিয়ালি কথা হলো দুজনের। দাদা ভাই, তুই না ভীষণ নির্মম, ভীষণ নিষ্ঠুর হয়ে গেছিস। তোকে আমি চিনতে পারি না সত্যি আজকাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একাই এসেছো? বাড়ির কেউ? না, কেউ আসেনি। আসেনি না আসতে দাওনি? দুটোই বলতে পারো। তার মানে ওরা আসতে চেয়েছিল, কিন্তু আমি ওদের বারণ করে, তাই জন্য কেউ আসেনি। কেউ যদি আসতে চায় তাতে অসুবিধে কি? আচ্ছা, আমি কি স্কুল ফাইনালের পরীক্ষা দিতে এসেছি যে বাবা মা আমাকে সঙ্গে করে নিয়ে আসবে? কে জানে, বাড়ির কেউ যারা আসতে চাইছে তাদের দূরে সরিয়ে রেখে হয়তো নিজেকে কোনো কেউ কেটা মনে হতেই পারে, বাট সেটাও কিন্তু এক ধরনের এসকেপিজম। যাই হোক, তোমাকে এসব বলে লাভ নেই। আমি তো এসকেপিস্টই। এতদিনও যখন আমার সম্পর্কে তোমার ধারণা বদলায়নি, তখন আর আলাদা করে সাফাই দিয়ে কি হবে বলো? আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না। আঙ্কেল তোমার সঙ্গে আমাকে দেখলে অসন্তুষ্ট হতে পারেন। কেন? হাসপাতালে আঙ্কেলের বলা কথাগুলো আমার মনে আছে। নীল, বাপিরও কিন্তু অনেক কিছু মনে রাখার মতন আছে, আর ছিল। কি বলতো, বাপির সঙ্গে বাকিদের ফারাকটা এটাই যে বাপি সবকিছুর ঊর্ধ্বে উঠে যেতে পারে। কোনো ক্ষুদ্রতা মনে রাখার মতন বাপি সকলকে ক্ষমা করে দিতে পারে। নিজের মেয়ের জন্য বাপি সবকিছু সহ্য করে নিতে পারেনি। আমাকেও? শুধু তোমাকে কেন, সকলকে। তাহলে বলছো এখনো চান্স আছে আমার?
চান্স থাকলে কি করবে? তাহলে আপনারা বলছেন যে আপনাদের সম্পর্ক জোড়া লাগার আর কোনো সম্ভাবনাই নেই, রিট্রিভ করার কোনো উপায় নেই? না ইওর অনার। আপনারা কি মানুষ হিসেবে একে অপরকে এতটাই অপছন্দ করেন যে একসাথে বাস করা যায় না? ইওর অনার, একসঙ্গে থাকতে গেলে যে কম্প্যাটিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত সেটা আমাদের মধ্যে একেবারেই নেই। আপনারা কি একই মত মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ, আমি আশা করব যে আপনারা দুজনেই এই বিষয়ে অবগত আছেন যে বিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। যে কোনো সমাজের অধিকাংশ ব্যালেন্সই নির্ভর করে সেই সমাজের মানুষের বৈবাহিক সম্পর্কের সুস্থতার উপর। তো আশা করি বিয়ের গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করতে পেরেছেন আপনারা, এবং তারপরেও আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। ইয়েস ইওর অনার। ওয়েল, আমি অর্ডার দিচ্ছি, ডিভোর্স ইজ গ্রান্টেড টু মেঘ রয় অ্যান্ড সৌরনীল গাঙ্গুলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একটা সস্তার গায়িকাকে ভালোবাসবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। না, ও সস্তার গায়িকা নয়, ও আমার স্ত্রী ছিল, ওর সঙ্গে আমার সম্পর্ক বৈধ ছিল, আমরা বিবাহিত ছিলাম। সে এখন মৃত। মৃত? মৃত? সে তীব্রভাবে বেঁচে আছে তোমার আর আমার মাঝখানে। সে বেঁচে আছে, হ্যাঁ। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, বিশ্বাস করো আমি সহ্য করতে। তুমি ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো, আমি বলছি, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। আচ্ছা, তোমার স্ত্রী তো এই ইমন কল্যাণ নামটা রাখতে বলেছে, তাই না? ওর জন্মের সময় কি নাম রাখা হয়েছিল? ওই ইমন কল্যাণী রাখা হয়েছিল কি? হ্যাঁ, তুমি জানো। আমি কিছু জানি না। জানো, আমাকে বলছো না। আমি কিছু জানি না, চলো। আমি বলছি আমি কিছু জানি না। হ্যালো, কে বলছেন? ক্যাসেটটা ছুঁড়ে ফেলে দিলেই কি আর সব অতীত মুছে ফেলা যায়? কে বলছেন? কে? আপনি কে বলছেন? স্বয়ংভূ মুখার্জিকে কষ্ট দিচ্ছেন, নিজের পুত্র সন্তানকে কষ্ট দিচ্ছেন। ও আমার পুত্র সন্তান নয়, ও ইনভেস্টিগেটিং অফিসার। ওর উপর দায়িত্ব পড়েছে আমার কেস ডিল করা। ও আমাকে হুমকি দিচ্ছে, আমাকে ডিপার্টমেন্টে নিয়ে গেছে। আপনি কে বলছেন? আপনি সব কথা কেন বলছেন? আপনি এগুলো পাঠিয়েছেন, এই টেপ রেকর্ডার পেপারস? আমি পাঠিয়েছি, আরো একটা জিনিস পাঠাবো। কি? স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট। কিসের? 20শে ডিসেম্বর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 10 লক্ষ টাকা তোলা হয়েছিল। সেই টাকাটাই কি হাত ঘুরে বিজু গায়নের হাতে পড়লো? জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি সামনে পেলে শুট করিয়ে দিতেন, নাকি কিডন্যাপ করিয়ে দিতেন কাউকে দিয়ে? এসব কি বলছেন আপনি? কি বলছেন? রহস্য দানা বাঁধছে, তাই না? জট পাকিয়ে গেছে, অনেক জট পাকিয়ে গেছে। জট খোলা হচ্ছে, একটা বড় গিট খোলা হচ্ছে। আপনি ভাববেন না রাজনাথ মুখার্জি, পাপ করে কেউ মুক্তি পায়নি।
আপনার পাপেরও শাস্তি হবে। ইউ উইল বি পানিশড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তদন্ত যত এগোচ্ছে আমার মনে হচ্ছে রাজনাথ মুখার্জি তোমাকে কিডন্যাপ করেছিল, তোমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি বুঝতে পারছি না। আমার বাবা এটা করতে পারে না, বিলিভ মি, আমার বাবা এটা করতে পারে না। উনি খুব ভালো মানুষ। হয়তো উনি আমাকে ভুল বুঝছেন। হ্যাঁ, হয়তো উনি আমাকে খুব ভুল বুঝছেন, কিন্তু বিশ্বাস করো জগদ্ধাত্রী, উনি এটা করতে পারে না। আমি পারবো না। আমি আমার বাবার এই কেসের তদন্তের দায়িত্ব নিতে পারবো না। আমি সারেন্ডার করে দেবো। হ্যাঁ জগদ্ধাত্রী, আমি সারেন্ডার করে দেবো। আমি সাধু বটপালকে বলে দেবো যে আমি পারবো না। কাউন্ট নাকি তুমি স্বয়ম্ভু? জগদ্ধাত্রী, আমার বরটা তো একজন বীর পুরুষ, একজন মস্ত বীর পুরুষ, আর সেই মানুষটা আজকে এইভাবে চোখের জল ফেলছে। সে কাঁদছে, সে নিজের দায়িত্ব থেকে সরে যাচ্ছে শুধুমাত্র একটা সম্পর্কের জন্য। এটা তাকে মানায়? এটা তাকে মানায় না স্বয়ম্ভু, এটা তোমাকে মানায় না। আমরা কিন্তু একটা ওত নেই স্বয়ম্ভু। কি হলো বলো, চুপ করে দেখো না, বলো। কিন্তু জগদ্ধাত্রী, উনি আমার বাবা। এখানে আমাদের ডিপার্টমেন্টে কেউ কারোর বাবা মা ভাই বোন কেউ নয় স্বয়ম্ভু। এখানে একটাই জিনিস আছে, ডিউটি। আর তোমার বাবার কথা বলছি না, বাট রাজনাথ মুখার্জি, he is in deep trouble. 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ওই দিন তোমাদের অনাথ আশ্রমে একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে স্পেশালি নিমন্ত্রিত হবেন রাজনাথ মুখার্জি। আর আই হোপ তুমিও সেখানে থাকবে। কি বলছো কি তুমি? ভয় নেই স্বয়ং, ওই দিন রাজনাথ মুখার্জিকে অ্যারেস্ট করা হবে না, কারণ ওনার অপরাধ এখনো প্রমাণ হয়নি। এখনো পর্যন্ত শুধুমাত্র ওই সন্দেহের তীরটাই ওনার দিকে রয়েছে। ওই দিন অনাথ আশ্রমে রাজনাথ মুখার্জি সপরিবারে আসবেন। কিন্তু আসবেন কেন উনি? উনি আসবেন, সেভাবেই সব ব্যবস্থা করা হচ্ছে। পিতা থাকতেও তার সন্তান একটা অনাথ আশ্রমে অনাথের মতো বড় হয়েছে। আজ তুমি আবার অনাথ হয়ে গেল, আবার অনাথ হয়ে গেল। জগদ্ধাত্রী, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এখনই মাস্টারমশাইকে ফোন করবো। মাস্টারমশাইয়ের অনেক ক্ষমতা, দেখবো মাস্টারমশাই কে বলে। কেউ কিছু বলতে পারবে না, আর তোকে ধরে নিয়ে যেতে পারবে না এখান থেকে। বললেই ধরে নিয়ে যেতে পারবে নাকি? হ্যাঁ, কি প্রমাণ আছে যে আমি বিষ খাইয়েছি? কোনো প্রমাণ আছে? কি প্রমাণ আছে না আছে, পুলিশ তোমায় ধরে নিয়ে যাবে কি যাবে না সেটা পুলিশ ঠিক করবে, তুমি না। পলাশ, একটু থানায় গেছিলে তোমরা? থানা থেকে আসছি পলাশ। থানায় গিয়ে যা যা করা সেগুলো করেছো? এফআইআর করে এসেছি। এবার দেখবো এই বাছাধন কি করে ছাড়া পায়। আমাদের এত বড় সর্বনাশ করেছে পলাশ, আর আমরা এমনি ছেড়ে দেব? আমি আর কিছু শুনতে চাই না, চুপ করো তোমরা, শুধু আমার পড়াটাকে ফিরিয়ে দাও। দিদি পারবে কেউ? তোমরা এত কথা শোনাচ্ছ আমাকে, আমার
পরাগটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। পরাগ ব্যানার্জির বাড়ির লোক কে আছেন? এই তো ডাক্তারবাবু, আমরা আছি। বলুন না কি হয়েছে, দাদার জ্ঞান ফিরেছে? না, ওনার এখনো জ্ঞান ফেরেনি। আমরা ওনাকে ওয়াশ করছি, একটু সময় লাগবে। তবে ওনার শরীর থেকে আমরা অনেকটা পরিমাণ বিষ পেয়েছি এবং বিষটা খুব খারাপ ধরনের একটা বিষ। আমাদের ধারণা যে ওনার শরীরে হয়তো অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তবে দেখুন, যতক্ষণ না পর্যন্ত ওনার জ্ঞান ফিরছে আর ওয়াশিং করাটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আমরা বলতে পারবো না যে ওনার শারীরিকভাবে কতটা ড্যামেজ হয়েছে। বাট আপনার চিন্তা করবেন না, আমরা যথেষ্ট চেষ্টা করছি যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব ওনার জ্ঞান ফিরিয়ে ওনাকে আমরা সুস্থ করে তুলতে পারি। ঠিক আছে, আপনারা এখানেই ওয়েট করুন। পরাগ যাস না, পরাগ যাস না, আমাকে ছেড়ে যাস না রে তুই। পরাগ রে, আমার উপর তোর অনেক অভিমান আছে আমি জানি, আমায় ক্ষমা করে দে, কিন্তু আমায় ছেড়ে যাস না বাবা। প্রথম সন্তান, বড় ছেলে আমার, ও চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি কি করে বাঁচবো না? ছোট আমার পরে আমাকে ছেড়ে চলে গেলে কিচ্ছু হবে না, পরে ঠিক হয়ে যাবে। দেখো না বলছি, ঠিক হয়ে যাবে। হবে না তো, কিছু হবে না। আমি কিছুতেই মেনে নেবো না, আমি কিছুতেই মেনে নেবো না। আমার স্বামীর যদি মৃত্যু হয়, আমি কিছুতেই মেনে নেবো না। শুধু তুমি না প্রিয়াঙ্কা, আমরা এখানে কেউই কিছুতেই মেনে নেবো না, তুই চিন্তা কর। চোরের মায়ের বড় গলা, হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। তখন থেকে তো খুব বলছিলে তুমি, শুনো, যে আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এখন তো সবাই বলছে, দেখো সবাই বলছে। তাতে কি প্রমাণ হয় প্রতীক্ষা যে আমি বিষটা খাইয়েছি? এই যে তুমি এত হাত নেড়ে নেড়ে কথা বলছো, কি প্রমাণ আছে বলো তো যে তুমি বিষটা খাওয়াও? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুধুমাত্র পুতুলদি আর পুতুলদির মায়ের জন্য আমি ও বাড়িতে পড়েছিলাম। ওদের জন্য আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক কম্প্রোমাইজ করেছি। কেন করেছিস? কেন করেছিলি তুই বল? আমরা বারণ করেছিলাম, শুনেছিলি আমাদের কথা তুই? হ্যাঁ, দরদ এদের প্রতি একেবারে উতলে উঠছিল না? দেখ নে বোঝ, যাদের প্রতি দরদ উতলে উঠেছিল তারা ভারী দাম দিচ্ছে, তো ভারী দাম দিচ্ছে তোকে। অনেকবার বারণ করেছিলাম সীমা, একটাও কথা শুনিস না আমার। এবার বোঝ তুই, এই যে যা বুঝেছিস তাই করেছিস, শতদ্রুকে পর্যন্ত জীবন থেকে সরিয়ে দিয়েছিস। আজকে ছেলেটা থাকলে এখন থাক না। नहीं शिंदे, इतना आसान नहीं है कि कोई कुछ भी बोल और वही मानते होगे। हाँ, कोई किसी को दोष दीते ही पारे, पुलिस को भी डाकते पारे, पुलिस अरेस्ट करे निये जाबे, पर उसके आगे भी ना कोर्ट आचे शिंदे, और कोर्टे असली फैसला होबे, असली जजमेंट होबे। जिसने कुछ किया नहीं उसको दोषी ठहराना इतना आसान नहीं है शिंदे। শিমুল ব্যানার্জি, আপনাকে আমরা অ্যারেস্ট করছি। মানে? দেখুন, আপনারা আমাদের কাজে বাধা দেবেন। উনার এগেনস্টে অভিযোগ আছে উনি উনার এক্স হাজবেন্ডকে পয়জন খাইয়েছেন, এরকম একটা সন্দেহ আছে। কাকিমা, আপনি এখনো চুপ করে থাকবেন? আপনার কথার উপর অনেক কিছু নির্ভর করছে। কিচ্ছু নির্ভর করছে না, পুলিশ মনে করেছে তাই নিয়ে যাচ্ছে। আপনারা একদম বাধা দিতে আসবেন। शट अप! इतनी बात करछो केन तुम? हाँ, जोर जबरदस्ती किसी को फंसाने की कोशिश करछो, शर्म नहीं आती तुमको? अगर तुम पुलिस के ये सब बात बोलते पारो ना, तो আমরা भी অনেক कुछ बोलते पारी। याद रखना प्रतीक्षा तुम। हाँ স্যার, স্যার দেখুন, দেখুন আপনি আমার মতো একটা মেয়ের কি অবস্থা। স্যার, আমাকে দেখে আপনার একটু মায়া হচ্ছে না? আপনি এখন অন্য কারোর কথা শুনবেন না, কারোর কথা শুনবেন না। এই মহিলা আমার স্বামীর প্রাক্তন বউ। এখন আমার সঙ্গে যেহেতু ওর বিয়ে হচ্ছে, সহ্য করতে পারছে না। সহ্য করতে না পেরে
আমার স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এর থেকে সোজা হিসেব তো আর কিছু হয় না। দেখুন দেখুন না, আমার আজকে বিয়ে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার স্বামী হাসপাতালে ভর্তি। ডাক্তার বলতেই পারছে না আদৌ সে সুস্থ হবে কিনা, আদৌ সে বেঁচে ফিরবে কিনা। কারণ নামে জাস্ট এফআইআর করে দিলেই তাকে এমনি ধরে নিয়ে চলে যাওয়া যায় স্যার? জানতাম না তো। আইন কানুন আমি আপনাকে বোঝাবো, ধরে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট গ্রাউন্ড আমরা পেয়েছি, তাই ধরে নিয়ে যাচ্ছি। চিন্তা করো না বিপাশাদি, ধরে নিয়ে গেলেই তো হলো না, প্রমাণ করতে হবে যে আমি বিষটা খাইয়েছি। আমি প্রমাণ করবো যে আমি কিচ্ছু করিনি, ঠিক ফিরে আসবো আমি। ততদিন অব্দি একটু পুতুল দিকে দেখো। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা তোকে ডুবে মরতে বলেছিল না? সবার সামনে তোকে থাপ্পড় মারলো, তোকে খুনের দায়ে ফাঁসালো। এই আপনজন, আপনজনেরা এরকম করে? দেখ, আমরা আপনজন, তোর হয়ে ওদের মুখে একেবারে নুরও জেলে দিয়েছি। মানে করেছিস তোরা? এমন ফাঁসা ফাঁসিয়েছি না, ওই অপরাজিতা মল্লিক জেল থেকে এখন বেরোতে পারলে হয়। দেখ, হয়তো এতক্ষণে অ্যারেস্ট করে নিয়েও চলে গেছে। তোরা তো কোনোদিনও আমার বিপদে পাশে থাকিসনি, আর যারা আমার পাশে থাকলো, বিপদের দিনে আমাকে উদ্ধার করলো, তাদের এত বড় ক্ষতি করে দিলি তোরা। তোরা আমার কথাটা শোন, সত্যিটা সবাইকে জানতে দে। আমরা যেটা বলছি সেটাই সত্যি। হ্যাঁ, ওই পরিবারের থেকে আগে লাভের গুড়টা বার করব, তারপর তোর সঙ্গে হিসাবটা করবো। হ্যাঁ, কি বলছিস কি তুই? হ্যাঁ, এসব কি বলছিস? ম্যাডাম আমাকে রাগের মাথায় মরতে বললেন, আর আমি গিয়ে জলে ঝাঁপ দিলাম নিজের ইচ্ছে। নিজের উপর ভরসা হারিয়ে আমি গঙ্গায় ঝাঁপ দিলাম। তোরাই দুটোকে এক করে দিলি, তোদের বুকে একবারে বাঁধলো না রে। তোর বুকে বাঁধলো না রে? ওখান থেকে পালিয়ে এখানে চলে এলি, আর ওদিকে যে আমাদের হোটেল বন্ধ হয়ে খাওয়া দাওয়া বন্ধ হওয়ার জোগাড়, নিজে এখানে বড় লোকের বাড়ির তলায় দাঁড়িয়ে ফুর্তি মারছিলিস। করাচ্ছি ফুর্তি? এই ঘর থেকে বেরোলে না তোর ঠ্যাং খোড়া করে দেবো। হ্যাঁ, একদম নয়, একদম সাহস করবি না। দেখেছিস তো বাইরে, হ্যাঁ, কত লোক, সবাই এখন আমাদের হাতের মুঠোয়। টিভিতে দেখাচ্ছে আমাদের হয়ে গলা ফাটাচ্ছে সবাই। আর এইসব যদি তুই পাঞ্চাল করিস, দেখ তোর কি অবস্থা করি আমি। এই হ্যাঁ শিউলি, তোমরা ওকে আটকে রাখবে। হ্যাঁ, এই ঘর থেকে যেন বেরোতে না পারে। আমার একটা কাজ ছেড়ে আসছে। বিছানা থেকে নামতেই দেব না, নিশ্চিন্তে যাও তোমরা। হে মহেশ্বর, এত বড় বিপদ জোড়া বাড়িতে, এদিকে আমি জেনেও কিচ্ছু করতে পারছি না। আমি এখন কি করবো মহেশ্বর? তুমি পথ দেখাও, পথ দেখাও তুমি। হ্যাঁ, সোজাভাবে ওরা বেরোতে দেবে না, তাই এইটুকু মিথ্যার আশ্রয় আমাকে নিতেই হবে। আমার সঙ্গে থেকো মহেশ্বর। শিউলি, শিউলি, জল জল, শিউলি, আমার কষ্ট হচ্ছে। কি হলো? চল চল চল, হ্যাঁ কি হচ্ছে? কি হচ্ছে? তুমি এরকম করছো কেন? ও বাবা গো, কি করছো গর্দি? মনে হচ্ছে জল এখনো সব বেরোয়নি। এইটাকে দেখো, আমি শ্বাস নিতে পারছি না, ও কষ্ট হচ্ছে। মরে গেলে না এখন আমাদের শাড়ি সর্বনাশ হবে। আমি ডাক্তার দেখে নি। চল 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 চল। দাঁড়া, এই যা জিনিস, একে না কোনো বিশ্বাস নেই। এক কাজ কর, তুই এখানে পাহারা দে, আমি গিয়ে ডেকে আছি। ঠিক আছে, তুমি যাও। এই রে, এটা তো ভাবিনি শিউলি এখানে থেকে গেল। তাহলে আমি বেরোবো কি করে? এবার কি করবো? শিউলি, শিউলি, জল। এই এত অস্থির হচ্ছে কেন? হ্যাঁ, ডাক্তার আসছে তো নাকি? এটা ছটফট করছে, সব জলে যাবে। হ্যাঁ, দোতলা বাড়ি হবে না মনে হচ্ছে। বাবা গো, শিউলি, জল 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 খাবে? দিচ্ছি দিচ্ছি, জল দিচ্ছি, জল দিচ্ছি। জল শিউলি, এই তো আমি জল দিচ্ছি। দাঁড়াও। এই কোথায় যাচ্ছ? হ্যাঁ, ছাড়ো, কোথায় যাচ্ছ? ছাড়ো।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা এমন একটা সেনসিটিভ জায়গায় চলে গেছে যে অ্যারেস্ট না করে উপায় ছিল না। সরি টু সে, আমি এই কেসটা সলভ করার কেউ নেই। তাহলে এখন আমরা কি করব সেটা বলুন। নাক স্যার, আই মিন আমাদের টপ বস হিরণময় নাগের সঙ্গে তো আপনাদের খুব ভালো সম্পর্ক, ওনাকে একবার অ্যাপ্রোচ করে দেখতে পারেন। আমাকে না হয় ইলেকশনের চাপে এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছিল, কিন্তু আপনারা তো আমার এতদিনের পরিচিত, তো আপনারা আমাকে একবার জানালেন না। বিপদের সময় মাথা কাজ করেনি, কিছু ভাববার মতো সময় পাইনি। আপনি বলুন না, আপনি একটা ওয়ে আউট বার করে দিন, কি করা যায়? এত সহজ হবে না, এত সহজ নয়। আপনারা হয়তো ভাবছেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, না হবে না। কেসটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে কালকে কোর্টে কেসটা উঠলে জামিন পাওয়া মুশকিল হয়ে যাবে। আর সবচেয়ে বড় গন্ডগোলটা তো তুমি পাকিয়ে এসেছো। কাল কোর্টে গিয়ে শ্যামলী নির্দোষ এই সাক্ষীটা দিলে কি করে? দেখুন, যা হবার সেটা তো হয়ে গেছে, এ নিয়ে কথা বলে তো এখন আর কোনো লাভ নেই। আর তাছাড়া আমরাও চাইনি যে কোনো নির্দোষ শাস্তি পাক, তাই উনি সাক্ষ্য দিয়েছিল। এখন আপনি বলুন না, কি করা যায়? আইনি পথে এই কেসটার কোনো সমাধান হবে বলে আমার মনে হয় না, কেননা শ্যামলীকে অসম্মান করা হয়েছে, এমনকি ওকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। আর এই কেসটার উপরে যারা বেশি করে নজর দিয়েছে, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন বা এইসব স্বেচ্ছাসেবী সংগঠন, এদের কাছে যদি পোর্ট্রে করা যায় যে আপনারা শ্যামলীর সম্মান ফিরিয়ে দিচ্ছেন, মানে এটাই একমাত্র তাহলে সেক্ষেত্রে সমাধান হতে পারে। স্যার যেটা বলতে চাইছেন সেটা আমার কাছে পরিষ্কার, সূর্যবাবু। ওনার বক্তব্য হচ্ছে যে কেসটা আমরা এইভাবে সাজাতে পারি যে শ্যামলী মালাকারের সঙ্গে আপনাদের ফ্যামিলিরই কারোর একটা বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এই সব সমস্যার জন্য এই ব্যাপারটা সম্ভব হয়নি। পরবর্তীকালে আপনাদের ফ্যামিলির সদস্যরাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বিষয়টাকে সলভ করে ফেলেন এবং শ্যামলী মালাকারের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে বিয়ে হয়ে যায় এবং সে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। না না না, এটা কি করে সম্ভব? যে মেয়েটার জন্য আমি আমার এক ছেলেকে হারালাম, আমার পরিবার এরকম একটা বিপদের মুখে এসে দাঁড়ালো, সেই মেয়েটা কি আবার বিয়ে? না না, কোনো প্রশ্নই ওঠে না। এটা কোনো রকম সলিউশন বলে আমার কাছে মনে হচ্ছে না, এটা কোনো সমাধান নয়। আমার কাছে এই একটাই সমাধান ছিল সূর্য, এর বাইরে গিয়ে আইনিভাবে এর কোনো সমাধান আমার জানা নেই। মানবাধিকার কমিশনের উপর মহলের লোকজনের সঙ্গে কথা বলুন, আর কাল কোর্টে কেসটা ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। বাবা, আমি বেরোলাম। কোথায় আছিস তুই? এইখানে এইভাবে কিচ্ছু হবে না, আমি জানি আমায় কি করতে হবে। অনিকে যে করে হোক আমি পার করবই। অনি শোন, কোথায় চললি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিআইজি অবিনাশ সিনহা, আমি নীলিমা সান্যাল বলছি। কি ব্যাপার, কি তোমার এত বড় সাহস? এই চুপ! এক্ষুনি আমাদের বাড়িতে এসে আপনার মেয়েকে নিয়ে চলে যান। আন্টি, আন্টি আমার পায়ে ধরছি, প্লিজ আমাকে বাড়িতে পাঠাবেন না, প্লিজ আন্টি, প্লিজ এ বাড়ি থেকে আমাকে বের করে দেবেন না আন্টি, প্লিজ 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 আন্টি। কি করছো? ছাড়ো ছাড়ো বলছি। মিলি ওই নীলুর পায় না খুব সুরসুরি, তুই পাটা ছেড়ে যত খুশি সরি বল। আচ্ছা, আমি সকালবেলা আপনাকে না বলে বেরিয়ে গেছি বলে আপনি খুব রাগ করেছেন না? সত্যি তো, আপনি রাগ করবেন, এটাই তো স্বাভাবিক।
সকালবেলা নতুন বউ তার শাশুড়ি আন্টিকে না জিজ্ঞেস করে নাকি বেরিয়ে গেল। আমি ভুল করেছি আন্টি, আসলে আমি না একটা খুব ইম্পর্টেন্ট কাজে গেছিলাম, ওটা সাকসেসফুল হলে আমি অবশ্যই আপনাকে জানাবো, প্রমিস করছি আন্টি। কিন্তু প্লিজ আমি রাগ করে আমাকে বের করে দেবেন না বাড়ি থেকে। আচ্ছা আমি তো দোষ করেছি, আপনি আমি কি পানিশমেন্ট দেবেন? আমি যদি শাশুড়ি আন্টি হতাম আর আপনি যদি মিলি হতেন তাহলে আমি কি পানিশমেন্ট দিতাম? বেদ দিয়ে মারতাম। আমি কান ধরে উঠবস করছি, তারপরে আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো। এই যে 1 2 মিলি, এবার এক পায়ে দাঁড়াবো। আন্টি আন্টি প্লিজ আপনি আমায় একবার বলুন যে আপনি আমায় তাড়িয়ে দেবেন না। আচ্ছা আমি কি কি করতে হবে আপনি বলুন, আমি বাসন মাজবো, কাপড় কাচবো, সব করবো, আপনি শুধু তাড়িয়ে দেবেন না। হ্যাঁ 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 দিদি, এটাই আসল কথা, কাপড় কাচা। তুমি মুখটা বন্ধ করো। বাবা চুপ কর তোরা, আমার না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যাবো। না না আপনি যাবেন কেন? আমি যাবো আন্টি। এই সামনে থেকে সরো, দূর হও এখান থেকে, বেরিয়ে যাও। সত্যি আমি এখনই নিয়ে যাচ্ছি। শাশুড়ি আন্টি, শাশুড়ি। মা তুমি এটা কি শুরু করেছো? তুমি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছো যে ছেলে আর মেয়ের কাজ কোনোদিনও আলাদা নয়, তাহলে সামান্য একটা নাইটি কাচা নিয়ে এত বড় সিন ক্রিয়েট? বাহ বাবু বাহ, বউয়ের নাইটি কেচে তোর শান্তি হলো না যে এখন বউয়ের শালিশি গাইতে চলে এসেছিস তুই? মাঝে মাঝে তোমার সাথে কথা বলা খুব খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাবা আসল যে দোষ করলো, তুমি তো তাকে কিছুই বলতে পারলে না দিদি। 24 ঘন্টার মধ্যে ওই মেয়েকে যদি ওর বাপের বাড়িতে চালান না করতে পেরেছি তাহলে আমার নামও নীলিমা সান্যাল নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার দরকারি সব জিনিস দিয়ে দিয়েছেন, এই দেখুন। আচ্ছা একবার আপনি দেখে নিন তো সব দিয়েছে কিনা। আচ্ছা আপনার তো শীতের জ্যাকেট সেরকম নেই, সেই জন্য ছোট মামার কাছ থেকে এটা এনে দিয়েছি। হ্যাঁ আর এটা কি? এটা আপনি যদি বিকেলবেলা ঘুরতে বেরোন তাহলে এটা পরে বেরোবেন। এটা হচ্ছে আপনার বিয়ের পাঞ্জাবিটা, কেমন? আর এর সাথে এই যে ডিম্মার শাল ম্যাচিং করে এটা পরবেন, কেমন? আর 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 আপনার যদি দিনের বেলা মিশন থাকে এই যে সানস্ক্রিন, এটা অবশ্যই মেখে বেরোবেন। হ্যাঁ আর যাওয়ার সময় যদি খিদে পাই তাহলে এই যে লাড়ু খাবেন, কেমন? আর এত কিছু লাগবে না, শোনো ব্যাস হয়ে গেল, আর কিছু নেবেন না? শুনুন ওখানে গিয়ে কিন্তু সব এক্সট্রা কিনতে হবে, তখন না এই মিলির কথা মনে পড়বে। এই শুনুন না বলছি, আপনি অন্তত এই নাড়ুটা নিয়ে যান, লুকিয়ে দিচ্ছি। নাড়ুটা অবশ্যই খাবেন। মিলি অনেক রাত হয়ে গেছে, কালকে ভোরবেলা আমাকে বেরোতে হবে, চলো শুয়ে পড়ি। আমি হেল্প করি? না না ঠিক আছে, আমি করে দিচ্ছি। আপনি একা পারবেন? বলতে শুনুন না, আপনি কিন্তু অনেক কিছু নেননি। হ্যাঁ ওই ছোট ব্যাগের মধ্যে কি সবকিছু ধরে বলুন? কত কিছু ছিল বড় ব্যাগটার মধ্যে? আপনি চুপ করে শুয়ে পড়ো। আপনি আমার কথা, আচ্ছা ঠিক আছে শুয়ে শুয়ে বলছি, চোখ বন্ধ। না চোখ বন্ধ। আচ্ছা চোখ বন্ধ করেই বলছি, বললাম তো। মুখও বন্ধ, চুপ করে শুয়ে থাকবে। দেখুন আপনি যদি কিছু মিলি আবার চোখ বন্ধ, মুখ। ঠিক আছে আমি হাত বুলিয়ে দিচ্ছি। আপনি আমার কথাই শুনছেন? ঠিক আছে শুয়ে পড়ো। মন একে একে দুই একাকার আমি তুই। তুমি ঘুমাওনি? আমি ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। আপনি রেডি হবেন তো? মিলে একটা কাজ করো, তুমি আবার ঘুমিয়ে পড়ো,
আমি বরঞ্চ রেডি হই। আপনি রেডি? বলছি শুনুন না, আপনি যে ঝাড়খণ্ডে যাচ্ছেন ওখানে মিশনেও কি গুলি চলবে? অর্জুন গুন্ডা যাবে আর গুলি চলবে না, সেটা কি কোনোদিনও হয়? আসি। চিন্তা করুন মিলে। চিন্তা তো হবে, চিন্তা কি আর আটকানো যায়? ঠিক আছে, একটুখানি চিন্তা করুন, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি ওখানে পৌঁছে ফোন করব। তুমি মনে আছে তো? লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, যাতে কেউ আমাকে বাবার কাছে না পাঠিয়ে দেয়। আর আপনি যাতে ফিরে এসে আমাকে আবার এখানেই দেখতে পান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন আমাকে সবসময় এত কথা শুনতে হবে রে দাদা ভাই? কেন জবাবদিহি করতে হবে সবসময়? কি কি এমন ভুল কাজ করেছি আমি? কি মহা অন্যায় করে ফেলেছি বলতো? আমি চাইলেই পারতাম বিয়ে করে চলে গিয়ে এই সবকিছু থেকে দূরে গিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারতাম আমি। শুধুমাত্র তোদের জন্য করিনি, তোদের কথা ভেবে করিনি। চাকরির লোক নেই আমার দাদা ভাই, নেই। আমি শুধু চাই তোরা যাতে ভালো থাকিস, যাতে কোনো অভাব অনটনের মধ্যে দিয়ে তোদের যেতে না হয়। তুই সবকিছু জানিস, তুই সব জানিস, তুই তাও আমাকে অ্যাটাক করে কথা বলিস। কেন বলিস বল, কেন বলিস? সংসার টানার খোটা দিচ্ছিস তুই? আরে নিজের যোগ্যতায় চাকরি পেয়ে দেখা, পারবি? আবার চাকরি করবে সে নিয়ে আবার কত লেকচার, কত অহংকার মেয়ের। আমি নিজের দমে চাকরি করেছি, সেই যোগ্যতাটা আমার ছিল। অঘটনটা না ঘটলে না দেখতিস তোদেরই দাদা তোদেরকে পায়ের ওপর পা তুলে বসিয়ে খাওয়াতো। তার জন্য এরকম সিন ক্রিয়েট করতে হতো না আমাকে। কি হলোটা কি? আবার তুমি শুরু করেছো? ওই যে চলে এসছে ননদের হয়ে তরফদারি করতে। সমস্ত বিষয় আমাকে দোষী না ঠাউরালে তোমাদের তো পেটের ভাত হজম হয় না, তাই না? মা, কি হয়েছে? ও কি নিয়ে এত রিঅ্যাক্ট করছে? বাবার অফিসে একটা নো অবজেকশন লেটার জমা দেওয়ার কথা ছিল আমাদের পরিবারের পক্ষ থেকে, সেটাতেই হঠাৎ দাদা ভাই রিঅ্যাক্ট করা শুরু করে দিল। আচ্ছা শোনো না রাই, এখন সব কাগজপত্র সইটই থাক, তুমি চলো তো আমার সাথে। না না বৌমনি, তুমি বুঝতে পারছো না, এটা কালকেই জমা দিতে হবে। আর এতে সবার সই লাগবে, দাদা ভাই, স্রোত, মা, সবার সই দে, সই করে দিচ্ছি। দে একটু শান্তি দে আমায়, শান্তি দে। আরো কিছু যদি নেওয়ার থাকে নিয়ে নে, যা। এমনিতেও তো দাদা ক্ষমতা শূন্য, কোনোদিনও কাউকে কিছু দেওয়ার ক্ষমতা হবে না মা, কোনোদিনও কাউকে কিছু দিতে পারবো। আমার সইয়ে যেত আরো কিছু পেয়ে যাস, আরো কিছু পেয়ে যাস এই বাড়ির, নিয়ে নে, যা যা, নিয়ে নে। তুমি একটা কথা বলো তো আমায়, আমি যখন চাকরি করতাম আমি এই বাড়ির কারোর জন্য কিছু করিনি? আমি কি না করেছি বলো তো? কাউকে কোনোদিনও খোটা দেবো ভেবেছি? কাউকে কোনোদিনও খোটা দেবো ভেবেছি? আমার নিজের সংসার, আমি খরচ করবো, তারপর খোটা দেবো? হ্যাঁ, চাকরি না পেয়ে রাইয়ের এই অবস্থা। কত কথা তার, কত অহংকার। ও দেখাচ্ছে না? বলো বলো মা, ও দেখাচ্ছে না? বলো, তুমি বলো। মন থেকে করলে কেউ এইভাবে বলে না কথা। শান্ত হ বিক্রম, শান্ত হ বাবা। আমি তো সব দেখতে পাচ্ছি, আর নিজের চোখে সব দেখতে পাচ্ছি। এই বাড়ির অশান্তি কমার বদলে দিনে দিনে আরো বেড়ে চলেছে। তুই বললি না রাই, তুই বিয়ে করিসনি এই সংসারের ভালোর জন্য? এখন তো মনে হচ্ছে তুই বিয়ে করে বাড়ি থেকে চলে গেলে ভালো হতো, সমস্যা মিটে যেত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সূর্যদা, তোমার চা।
না না, আপনি আজকেই আসুন। হ্যাঁ, আমার সব পেপারস রেডি হয়ে গেছে, আপনি এসে শুধু সাইন করে দিলেই আমি ফাইলগুলো ফরওয়ার্ড করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ঠিক আছে। কি দেখছো? নাও চাটা। গরম গরম মশালা চা খেলে মন প্রাণ আত্মা সব জুড়িয়ে যাবে। তাহলে তো খেয়ে দেখতে হচ্ছে। কি কেমন লাগলো? ভালো, তবে আমার বউয়ের হাতের বানানো চা এর থেকে ঢের ভালো হবে। রাই, তোমাকে আজকে একদম আমার বউয়ের মতো লাগছে, অপূর্ব লাগছে। আমার ইচ্ছে কি জানো, আমি যখন অফিস থেকে ফিরবো তখন তুমি এরকম ভাবেই সেজে গুজে আমার সামনে এসে চা নিয়ে দাঁড়াও। বয়ে গেছে আমার তোমার বউ হতে আর তোমাকে রোজ চা বানিয়ে খাওয়াতে। এই এক মিনিট, দেখো তুমি আর যাই কথা বলো, তুমি আমার বউ হবে না এই কথাটা কিন্তু বলো না, আমার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাই, তুমি আমাকে চা না বানিয়ে খাওয়াও ঠিক আছে, কিন্তু তুমি বলো তুমি আমারই বউ হবে? খালি আজে বাজে কথা। আরে ও সরি সরি সরি, আসলে আমি না আমার একটা জিনিস খুঁজছিলাম, এখানেই কোথাও একটা রেখেছিলাম। চিন্তা নেই, আমি সব গুছিয়ে রাখছি। তুমি একদম চিন্তা করো না, তোমার কোনো জিনিস আমি নিজে থেকে না না, ইটস ওকে ইটস ওকে। আমি আসলে কথাটা তোমাকে বলিনি। তবে তবে কাকে বললে? এখানে তো আর কেউ নেই। সূর্যদা? না, তুমি কিছু খুঁজছিলে, তোমার কিছু হারিয়ে গেছে নাকি? না তেমন কিছু না, তুমি চাটা খেলে না, চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। খাতাটা তো এখানেই রেখেছিলাম, বিছানার তোষকের তলায়। কোথায় গেল? সূর্যদা তো এর হদিস জানবে না। তাহলে তবে কি দিদি? দিদি নিয়েছে, কিন্তু দিদি বা জানবে কি করে খাতাটা আমি এখানে রেখেছিলাম? খাতায় যে রান্নার কথা লিখেছি সেটাই বা জানবে কি করে? তবে কি হলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি তো রায় সোমনাথ বাবুর জন্মদাত্রী মা নন, উনি তোমার বৌদি ভাইয়ের, তোমাদের তো জন্মদাত্রী মা। তোমাদের জীবনটাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছেন উনি দায়িত্ব নিয়ে। উনি মা নামের কলঙ্ক। এই কথাটা যেদিন তোমরা বুঝতে পারবে সেদিনকে অনেকটা দেরি হয়ে যাবে। আপনার শাস্তি এখনো শেষ হয়নি মালিনী ব্যানার্জি, আপনাকে আমি শাস্তি দেবো। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার মায়ের নামে আর একটা খারাপ কথা আমি শুনবো না। দাদাভাই অসুস্থ, এখন তোমার দাদাভাইয়ের কাছে যাওয়া উচিত, প্লিজ যাও। আর কোনো হেল্প লাগলে বলো, আমরা নিশ্চয়ই হেল্প করবো, কিন্তু আমার মায়ের সম্পর্কে আর একটা খারাপ কথা আমি শুনবো না দিদির। চলো মা। দাঁড়াও, কি হেল্পের কথা বলছো তুমি? টাকার কথা তো? আমি থাকতে কোনো রকম টাকার হেল্প লাগবে না। আমার ছেলের দেখভাল আমি একাই করে নেব। তিতির চলো চলো, সোমের কাছে যাই। চলো। আপনি যাবেন না ম্যাম, আপনি প্লিজ বাড়িতে থাকুন, আপনি বাবার কাছে থাকুন। আপনি বাবার কাছে না থাকলে বাবাকে ওই মহিলা শেষ করে দেবে। যতদিন নিজের ছেলে মেয়েকে ভুল বুঝিয়ে নিজের পাশে রাখতে পারছেন রাখুন, কিন্তু আপনার শাস্তি আপনি পাবেন না। থাকুন এখানে। ঠিক
চলো মা চলো। আমাকে আমার সোমের কাছে হসপিটালে নিয়ে চল না বাবা। আমার সোম কোথায়, কোন হসপিটালে আছে? করে জানবো? আমাকে কেন কেউ বলছে না? আমার সোম কোথায়, কোন হসপিটালে? আমাকে নিয়ে চল, নাহলে আমি বাঁচবো না, আমি মরে যাব। আমার সোমকে ছাড়া আমার হার্টবিট বন্ধ হয়ে যাবে। বিশ্বাস কর, আমি কোনোদিন আমার সোমের ক্ষতি করতে পারি না। আর একটা নাটক করলে না, আমি তোকে শেষ করে দেবো দিদিভাই। এই চটটা আমার 23 বছর আগে মারা উচিত ছিল। দেরি করে ফেলেছি, বড্ড দেরি করে ফেলেছি। 23 বছর আগে যদি এই চটটা আমি তোকে মারতাম, তাহলে আমার সোম, আমার সুজয়ের এরকম অবস্থা আজকে হতো না। একবার তুই আমার কাছ থেকে আমার সোমকে কেড়ে নিয়েছিস, আর আমি তোকে কাটতে দেব না। শুনতে পেলি তুই? আর আমি তোকে আমার কাছ থেকে আমার সোমকে কাটতে দেব না। মা কি হয় এবার তুই বুঝবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নার্স, নার্স প্লিজ আসুন। তোমার ব্যথা করছে না তো, কষ্ট হচ্ছে না তো? ব্যথা হওয়ার তো কথা না, ডাক্তারবাবু তো ব্যথা না হওয়ার ওষুধ দিয়েছেন, কারণ ওনার সেলাই হয়েছে। আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসেন উনি। জ্ঞান তো ফিরেই গেছে, একটু দেখেই বিকেলে রিলিজ করে দেবো। আপনি একটু রিসেপশনে যান কাইন্ডলি, কিছু ফর্মালিটিস আছে। আচ্ছা, আসছি আমি। মালিনী বাড়িতে নেই, সেই ফাঁকে আমি চলে এসেছি। বলছি সোম, সোম কেমন আছে? জ্ঞান ফিরেছে তো, আপনি দেখা করবেন, আসুন আসুন। না 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 না, আমি ওর কাছে যাব না। ও এক্ষুনি শরীরের সাথে লড়াই করে উঠেছে। এখন যদি আমি ওর কাছে যাই, ওকে মনের সাথে লড়াই করতে হবে। তিতির, আমি যাব না। কেন করছেন আপনি এরকম? কালকে রক্ত দিলেন বললেন বলা যাবে না, এখন দেখা করতে এসেছেন, দেখা করবেন না ছেলেটার সাথে? কিচ্ছু হবে না, আমি বলছি চলুন আসুন। না তিতির, আমি যাব না। আমি তো শুনছি যে আমার ছেলেটা ভালো আছে, এটাই আমার শান্তি। তিতির, ম্যাডাম বিলটা। হ্যাঁ ম্যাম, আপনি আমি কি দিদি, তুমি কেন এত হেজিটেট করছো? আর শোনো, বিলটা দিয়ে আমি কিন্তু বাড়ি চলে যাব, কারণ মালিনী ব্যানার্জিকে আমার ভরসা নেই। তুমি যাও, তুমি সোমের কাছে যাও, কেমন? যাও তিতির। আস্তে আস্তে হাঁটো, কোনো তাড়া নেই, আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে আস্তে। কষ্ট হচ্ছে না? আমি বুঝতে পারছি, একটুখানি এগিয়ে চলো, আমরা তারপর চলে যাবো। আমি পারছি না। তুমি আমাকে ধরো না, একটু শক্ত করে আমাকে ধরো, আমার উপর ভারটা দিয়ে দাও। আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে। বুঝতে পারছি গো, আমরা এক্ষুনি কিছুতে একটা উঠে বাড়ি চলে যাবো, কোনো চিন্তা নেই। একটা ট্যাক্সি হলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো সেরকম পয়সাই নেই। অটো 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 অটো। আস্তে আস্তে আস্তে। আমি পারবো না, আমি আর পারছি না, আর পারছি না। দাঁড়াও, দেখছি। আর পারছি না। অটো 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 অটো। বলছি রথতলা যাবো, যাবেন? হ্যাঁ যাবো, বলুন। হ্যাঁ। পেশেন্ট আছে দাদা, একটু আস্তে চালাবেন কেমন? কাজ হয়ে গেছে?
বুঝতে পারছি। আস্তে দাদা, আস্তে প্লিজ, বলছি তো পেশেন্ট আছে, একটু আস্তে চালান। দাদা কোথায় যাচ্ছি বলুন তো? আমরা রথতলা যাবো বললাম তো। দাদা দাদা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন? দাদা কথার উত্তর, আপনি অটোটা থামান তো, অটোটা থামান। অটো থামবে না, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানেই যেতে হবে। মানে কোথায় নিয়ে যাচ্ছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি থামবেন না তাই তো? না বললাম তো থামবো না। ও গো দিয়ে আমার বাবুটার কি হবে গো? কোন না রে বাবা, দিলেন তো তারটা কেটে। কোনো লাভ নেই, আটকে ওকে লাভ নেই, যেটা করতে গেছে করেই ফিরবে। এই পড়ায় সাত সকালে কি শুরু? ছাড়ো, আসুন আসুন আসুন। কি করছো কি করছো তুমি? কি করছো? কি করছি মানে? এই নিন এটা ধরুন, এটা ধরে চিৎকার করে পাড়ার সবাইকে বলে দিন যে আপনার ছেলে বেকার। তাহলে আর এইভাবে আপনাকে বুক চাপড়ে চাপড়ে বাড়ির মধ্যে কাঁদতে হবে না। পাড়ার লোক জেনে যাবে যে আপনার ছেলে কোনো কাজ করে না, বেকার। আপনার তাহলে শান্তি হবে তো? নিন নিন ধরুন ধরুন, বলুন, শুরু করুন। বোবারে বাবা, বলছি যে কি সাংঘাতিক মেয়ে দেখো। সেটা তুমি আজকে জানলে? এখন চুপ করে দাঁড়াও, নাহলে তোমার সাথে কিন্তু এই একই কেস ঘটবে। ছেড়ে দে দিদি ভাই, ছেড়ে দে, আর মাথা গরম করিস না। চলে আয়, সবাই চলে এসো। না ঠাম্মি, আজকে মাকে গোটা পাড়ার লোককে কথাটা বলতেই হবে। নিন মা, এটা ধরুন, নিন, চলুন চলুন চলুন, বাইরে চলুন, আসুন। পর্ণা, পর্ণা প্লিজ মাথা ঠান্ডা করো, আমার আর এসব অশান্তি ভালো লাগছে না। এসো ঘরে চলো, ঘরে চলো। কি যে ধ্যাস যখন শুরু হয়েছে, আর বেশিক্ষণ এখানে থাকলে না আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। দেখ, নাটক দেখতে দেখতে ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবে। সাত সকালে নাটক শুরু করেছে বাড়ির মধ্যে। পর্ণা, ওর মনটা তো ঠিক নেই, ওর একটু খেয়াল রেখো। সৃজন, এত চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায় তোর জন্য, সব ঠিক হয়ে যাবে। আমার এখন খুব দেরি হয়ে গেছে, বেরোতেই হবে, কিন্তু আমি যেন এসে দেখি তোর মুড ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সবাইকে টাটা। হ্যাঁ, আসছি আসছি ছোটকা, বেরোলাম। চল আমার সঙ্গে আয়। সৃজন, আমি অফিসের জন্য বেরোচ্ছি। তুমি কিন্তু একদম উল্টোপাল্টা ভাববে না, মাথা ঠান্ডা করে থাকবে বাড়িতে, কেমন? আর যখনই মনে হবে আমাকে ফোন করো, আমি কিন্তু ফ্রি হলেই তোমার কলটা ধরে নেব। আর যদি আমি তখন ব্যস্তও থাকি, আমি পরে কল ব্যাক করে নেব তোমাকে। আর আমিও সময় পেলে তোমায় ফোন করব। কাউকে না বলে কিন্তু বাড়িতে হুটহাট করে কোথাও বেরিয়ে যাবে না সৃজন। আমি কিন্তু বারবার করে বলে যাচ্ছি, আমি যদি বাড়ি ফিরে শুনি তুমি এমনটা করেছো, আমি কিন্তু তোমার সাথে আর একটাও কথা বলবো না, বলে দিলাম। আমি যে কথাটা বলছি এটা মাথায় রেখো, সাবধানে থেকো কিন্তু। আমরা সবাই মিলে চেষ্টা করছি তো, একটা না একটা পথ আমরা ঠিক বার করবো সৃজন, তুমি দেখো। তুমি কিন্তু একদম ভরসা হারাবে না। আমি আসছি, কেমন? পর্ণা, তুমিও আমাকে একা ছেড়ে চলে যাবে? অবশ্য যাবেই তো, তুমি তো আর আমার মতো বেকার নও, বেকার তো শুধুমাত্র আমি। ও পর্ণা, ছেলেটার মুখের দিকে তো আর তাকানো যাচ্ছে না রে, কিছু একটা কর না মা। না, সৃজনকে আমি এভাবে কিছুতেই দেখতে পারবো না। চেনা পরিচিত কয়েক জায়গায় ফোন করে ভ্যাকেন্সি আছে কিনা একবার জানতে হবে। একটা না একটা পথ তো বার করতেই হবে, আর সেটা আজকেই করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার সাথে আমার একটু কথা ছিল। আমার সাথে কথা আছে তোমার? কি কথা? আমার একটা উপকার করবেন জেঠু। এই মেয়ের মতলবটা কি? দাসটামা করছে কেন?
এরকম খাবি খাওয়ার তো কোনো দরকার নেই। কি দরকার সেটা বলো। আসলে জেঠু, আপনি তো দেখতেই পাচ্ছেন সৃজনের এখন মানসিক অবস্থাটা কি। ও যদি আর একটা দিন বাড়িতে থাকে ও ডিপ্রেশনে চলে যাবে জেঠু। সৃজন যে বেকার হয়ে গেছে সেটাও মেনে নিতে পারছে না, আর আমিও সেটা দেখতে পারছি না। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি জেঠু, আপনাদের মশলার দোকানে সৃজনকে একটু বসতে দেবেন প্লিজ। মশলার দোকান কি মগের মুলুক নাকি যার যখন ইচ্ছে হবে মশলার দোকানে বসতে শুরু করে দেবে? সৃজনের তো মশলার দোকান সম্বন্ধে কোনো আগু পিছু জ্ঞানই নেই, তো ও হঠাৎ করে মশলার ব্যবসা শুরু করে দেবে? কি গো বাবা, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? চলো। বড় খোকা, ওরম করে কেন বলছিস রে? তোর বাবাকে ওরা নিজের লোক মনে করে বলেই তো এই কথা বলছে। পর্ণা, এদিকে এসো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার ছেলেটাকে বেকার বসিয়ে রেখেও তোমার শান্তি হয়নি। এবারে যেটুকু মান সম্মান নিয়ে ওই দত্ত বাড়িতে থাকে সেটাও তুমি কেড়ে নেবে নাকি? এই কথাটা তুমি দাদাকে হঠাৎ করে বললে কেন? না মানে তুমি কি বাবুকে জিজ্ঞাসা করেছো যে ওই কাজটা আদৌ করতে চায় কিনা? করনি তো? তাহলে নিজে থেকে তুমি হঠাৎ করে বাবুর হয়ে কথা বলে দিলে কেন? এইটাই তোমার আমার ভালো লাগে না। শোনো, আমি থাকতে বাবুর এই অসম্মান কিছুতেই হতে দেবো না, বলে দিলাম। দাদা, ওর কথা কিছু মনে করবেন না দাদা, আমি হাত জোর করছি। এই অয়ন, তুই দাদাকে নিয়ে ভেতরে যা। যা, এই তুমি আমার সঙ্গে এসো। এসো মা। জেঠু, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে। দেখুন, আপনাদের দোকান তো এখন দুপুর বেলাটা করে বন্ধ থাকে, তাই না? যদি সেই সময়টুকু আপনারা সৃজনকে আপনাদের দোকানে বসতে দেন। কি চাইছো বলো তো? তুমি ঠিক করে বলো তো। সব বেটাকে ছেড়ে এখন বেড়ে বেটাকে ধর নাকি? আমাদের পেছনে কেন লাগতে আসছো শুধু শুধু? একদম ঠিক কথা বলেছো বাবা, বুঝতে পারছি না তুমি ওদের কথা এত কানে কেন তুলছো। স্ট্রেট বলে দাও, এসব হবে না। পর্ণা, অনেক কথা বলা হয়ে গেছে, এবার চলো ঘরে চলো। না মা, জেঠুর মুখ থেকে কোনো কথা না শুনে আমি এখান থেকে এক পাও নড়বো না। দেখুন জেঠু, আজকাল তো আপনারা দুপুরবেলাটা দোকান খোলেন না, আপনি দাদা দুজনেই তো বাড়ি চলে আসেন ওই সময়টা। সেই সময়টুকু যদি সৃজন আপনাদের দোকানে বসে, সেই সময়টার মধ্যে যা বিক্রি বাট্টা হবে তার লাভটা না হয় আপনারা সৃজনকে দেবেন। আর সৃজন এমনি এমনি বসবে না, আপনাদের ওই মাসে যখন মশলা তোলেন তখন পুঁজি বাবদ আমি কিন্তু মাসে মাসে আপনাদের টাকা দিয়ে দেব। কিন্তু একটা কাজে ওকে ঢোকাতে না পারলে আমি ওকে ঠিক করতে পারবো না জেঠু। পর্ণা, আমি অনেকক্ষণ ধরে তোমার এই প্যান প্যানানি নাটক সহ্য করছি, এবার বন্ধ করবে? সৃজন তো নাকি যেটা করে সেটাই ছড়িয়ে ফেলে। এবার আমাদের মশলার ব্যবসায় তালা না ঝোলালে হচ্ছে না নাকি? বড় খোকা, তুই কি রে? হ্যাঁ, তুই মানুষ? নিজের ছোট ভাই সম্পর্কে এরকম কথা বলতে পারছিস? তোর মুখে বাজছে না? না একটু চুপ কর। তোরা কি করেছিলিস ওর সাথে? ভুলে গেছিস না সব? তোদের না ভাগ্য ভালো যে ওরা কোনো শাস্তি দেয়নি। তাই সৃজন যদি এই দোকানে গিয়ে বসে, একটু হলেও তোদের পাপের প্রায়শ্চিত্ত হবে। সৃজনের প্রতি এত প্রেম যখন, তখন মঙ্গলাকে ছাড়িয়ে দিয়ে সৃজনকে ওই কাজটা রেখে দাও না, তাতে মাইনেও পাবে, আবার ওর নিজেকে বেকার বলে মনে হবে না। অয়ন, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাত ছাড়লে চলবে না, দরজাটা তোকে খুলতেই হবে, স্যারকে বাঁচাতেই হবে। হে মা কালী, এসব কি হচ্ছে? বেশি করে দরজা ধাক্কালে তো চাঙড় ভেঙে পড়ছে। এখন আমি কি করব? বাইরে থেকে কেউ সাহায্য না করলে বাইরে কি করে যাব? স্যারও কতক্ষণ এভাবে পড়ে থাকবে? মা কালী, তুমি তো আমাকে কোনোদিনও ফেলে দাওনি। প্রথমে একটু মুখ ফিরিয়ে নাও ঠিকই, কিন্তু তারপর তো তুমি আমায় সাহায্য করো। মা, এখনো কি আমাকে সাহায্য করার সময় আসেনি? আমাদের জল তেষ্টা পেয়েছে, এখানে দম আটকে আসছে, কোনো পথ নেই বাইরে যাওয়ার। এখানে কেউ নেইও যে আমাদের সাহায্য করবে। মা, তুমি কি চাও? কি চাও?
এখন আমি কি করি? এই আগুনটা তোমার নামে জ্বালিয়ে রাখলাম মা। আমরা সবটা তোমার উপরে ছেড়ে দিয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, এটা দিয়ে তো জ্বালানো যাবে না। এই দুটো ঘষলে নিশ্চয়ই আগুন জ্বলবে। মা কালী, একটু সাহায্য করো মা, একটু সাহায্য করো। হে মা মনসা, সাপটাকে ফিরিয়ে নাও মা, সাপটাকে ফিরিয়ে নাও। মা স্যার, জল
আপনার জ্ঞান ফিরেছে স্যার? স্যার তো জল চাইছে, আমি কি করবো এখন? আমি কি করবো? আমাকে আমাকে যে করে হোক বাইরে বেরোতে হবে, কিছু একটা করতেই হবে, যেভাবে হোক জল আনতে হবে। এই তো একটা দরজা। জয় মা কালী, জয় মা কালী। এবার আমরা বেরোতে পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাস্তি বিদ্যা সমসুখম, নাস্তি বিদ্যা সমসুখম, অর্থাৎ বিদ্যার মতো না কোনো বন্ধু আছে, না কোনো মিত্র, কিছুই নেই বিদ্যার সমান। আর এ আমার কি হচ্ছে? আমি আমার জ্ঞান কি করে ভুলে যাচ্ছি? কি হয়েছে গুরুদেব? আপনি হঠাৎ চুপ করে গেলেন কেন? এ কি করে সম্ভব? কি করে আমি শ্লোকের অর্থ ভুলে যাচ্ছি? না, এ হতে পারে না। হে প্রভু, আমার কি হলো? কিচ্ছু মনে পড়ছে না কেন? কানাই বলরাম, হঠাৎ যেন আমার কি হয়ে গেছে? কানাই, আমি সবকিছু ভুলে গেছি, কিচ্ছু মনে পড়ছে না। এমন মনে হচ্ছে যেন আমার সব জ্ঞান ভুলে গেছি। না, এমন কি করে হতে পারে? কোনো ব্যক্তি কি করে সবকিছু ভুলে যেতে পারে? এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। প্রভু, আপনি আমাকে স্মরণ করেছেন। হে দেবী সরস্বতী, আপনার সাহায্যের প্রয়োজন। হে পরম অবতার, এ সংসারে জ্ঞানের ভান্ডার তো আপনি নিজেই। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? হে বুদ্ধিদাত্রী, হে জ্ঞানদাত্রী, আপনিই তো জ্ঞানের দেবী, তাই জ্ঞান তো আপনিই প্রদান করতে পারেন। আমার পরম পূজনীয় গুরুদেবের বুদ্ধিকে কেউ বেঁধে দিয়েছে, ওনার জ্ঞানকে কেউ হরণ করেছে। আমি চাই যে আমার গুরুদেবের জ্ঞান আর বুদ্ধিকে পুনরায় জাগ্রত করুন মা। প্রভু, দানব মাতা দানু আপনার গুরুদেব সন্দীপনী ঋষির বুদ্ধিকে আসরিক শক্তির দ্বারা বেঁধে রেখেছে, যাতে উনি আপনাকে জ্ঞান দান করতে না পারেন। এটা তো উনি অনেক বড় অধর্ম করেছেন, কারণ কখনোই জ্ঞানকে বাধা উচিত নয়। প্রভু, গুরুদেবের বুদ্ধি তো আমি মুক্ত করে দেব, কিন্তু মাতা দানু যে কুবুদ্ধি পাঠিয়েছেন সেটাও সদ্বুদ্ধিতে পরিবর্তিত করতে হবে, তবেই এই কার্য সিদ্ধ হবে। দেবী, এটা তো ভালো কথা, সবার সদ্বুদ্ধি পাওয়া উচিত। আর যদি মাতা দানুর সুবুদ্ধির উদয় হয় তাহলে সেটা তো আরো ভালো কথা। উনি অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে চলবেন, তখন কংসেরও কল্যাণ হবে। হে জ্ঞানের দেবী সরস্বতী, আপনাকে আপনাকে শত কোটি প্রণাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।